অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের সবাইকেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে পুলিশের গুলিতে আহত হবার পর চিকিৎসাধীন অবস্থায় নিহত টাঙ্গাইলে সাজিদের জানাজায় অংশ নিতে গিয়ে তিনি কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে ধনবাড়ী উপজেলায় সাজিদের বাড়িতে যান তিনি। নাহিদ বলেন, সাজিদদের আত্মত্যাগের কারণেই নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ গত 4 আগস্ট পুলিশের গুলিতে আহত হন। বুধবার ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। সাজিদের জন্য দোয়া করতেছে বাংলাদেশের সরকার। আমরা সবাই সাজিদের পরিবার এবং সকল শহীদদের পরিবারের সাথে আছি। এই যে সাধারণ মানুষদের কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা দেখছেন সবই। আজকে তাদের বিচার অবশ্যই আমরা বিচার করব। সেই বিচার করার জন্য কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ আমরা অর্জন করছি। সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনে শেখ হাসিনার বিচার করতে হবে। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে একথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের বিচারের দাবিতে সারা দেশে বিএনপির ডাকা 2 দিনের কর্মসূচির শেষ দিনে নয়াপল্টনের কার্যালয়ের সামনে এই অবস্থান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের দম্ভ আর স্বৈরশাসনের পতন হয়েছে। এখন তাকে হত্যা, গুম আর দুর্নীতির জন্য বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি নেতারা বলেন, যেসব সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা হাসিনা সরকারের দুর্নীতি দুঃশাসনের সাথে জড়িত তাদেরও বিচার করতে হবে। নেতাকর্মীদেরকে ধৈর্য ধরে গণতান্ত্রিক আন্দোলনে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে না দিয়ে শান্ত থাকার আহ্বান জানান নেতারা। আপনাদের দেখে অবস্থা মানে এত আনন্দে আছেন, আন্দোলন শেষ হয়ে যায় না, আরো কিছুদিন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। এটা একটু মাথায় রাখবেন, নিজের দল সুসংগঠিত রাখবেন, সুন্দর রাখবেন, সুশৃঙ্খল রাখবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় কাকরাইল এলাকায় পুলিশের গুলিতে প্রাণ দেয়া রিকশা চালক কালামের পরিবারের সদস্যদের দেখতে যান বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তাকে কেউ নস্যাৎ করতে চাইলে এর ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির কেন্দ্রীয় সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন। নূর হোসেনের রিপোর্ট। 15 আগস্টকে কেন্দ্র করে সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ভোগান্তি এড়াতে শাহবাগ মোড় অবরোধ না করে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে তারা। সমাবেশে আশেপাশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেয়। জুলাই গণহত্যার জন্য স্বৈরশাসক শেখ হাসিনা সহ দোষীদের বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এতে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেন, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের চেষ্টা হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। শেখ
হাসিনার বিচার সহ শেখ হাসিনার ফ্যাসিবাদ যারা কায়েম করেছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং সবার পুরো বিশ্বের কাছে একটি নজির স্থাপন করা যে ফ্যাসিবাদ কায়েম করার ফল, ফ্যাসিবাদ কায়েম করার ফসল কতটা ভয়াবহ হতে পারে। এদিকে বিভিন্ন স্থানে মোবাইল তল্লাশি এবং সাংবাদিকদের বাধা দেওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেন সমন্বয়করা। এই ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা বিভিন্ন মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে, যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং সেটির আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না। আমরা ফেসিস্ট গভর্নমেন্টের সময় আমরা যেটি দেখেছি যে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, সেই কাজের পুনরাবৃত্তি আমরা এখন আর চাই না। গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত করা হোক। এছাড়া সংখ্যালঘুদের উপর হামলার বিচার সহ দ্রুত 4 দফা বাস্তবায়নের দাবিও জানিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক সহ 1 ডজন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দখল করা এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এনবিআরের আয়কর বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে। এস আলম শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। সাইফুল আলম মাসুদের কোম্পানি এস আলম হিসেবে পরিচিত। সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভিন, মা চেমন আরা বেগম এবং ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের বাবা মা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও তলব করা হয়েছে। এস আলম সহ তার পুরো পরিবারের সদস্যদের যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর শনিবার থেকে মেট্রো রেল চালু করার কথা ছিল, তবে এদিন মেট্রো রেল চলাচল শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার ডিএমটিসিএল এর কোম্পানির দেয়া বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বলা হয়, সরকার গত 11 আগস্ট প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে 7 দিনের মধ্যে মেট্রো রেল চলাচল পুনরায় চালু করার জন্য নির্দেশনা দেয়, কিন্তু অনিবার্য কারণে সেই কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। এতে আরও বলা হয়, কারিগরি পরীক্ষা নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন ছাড়া অপর 14টি স্টেশন সমন্বয়ে মেট্রো রেল পুনরায় চালুর জন্য এর সিস্টেম ও যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। কোটা সংস্কার আন্দোলন চলাকালে বাড়ি ও বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে কেন 1 কোটি টাকা ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে আগামী 5 সেপ্টেম্বর এই রিটের পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ আজ সকালে এই আদেশ দেন। এ বিষয়ে 2টি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে 31 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কিছু সেনা সদস্য জনসাধারণের সাথে অশোভন আচরণ নিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। শুক্রবার রাতে আইএসপিআর-এ দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সেনা সদস্য কতিপয় ব্যক্তির সাথে অশোভন আচরণের কয়েকটি ভিডিও চিত্র প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতিমধ্যে দোষী সেনা সদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তথ্য উপাত্ত বিশ্লেষণে প্রাপ্ত দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে আমদানিকৃত ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। কিছুদিনের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেকটা স্থবিরতা কাটিয়ে বাজারটিতে এখন জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। ইতোমধ্যে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা ভোগ্যপণ্যের বেশিরভাগ আসে এখানে। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনকালে খাতুনগঞ্জের বেচাকেনা নেমে এসেছিল প্রায় শূন্যের কোঠায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সাথে সাথে
পণ্য সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে বলে জানান আমদানিকারকরা। এলসি যাবে কি যাবে না এটা একটা অস্থিরতা ছিল এবং ডলার পাবে কি পাবে না, কিন্তু যখন স্টেবল হয়ে গেছে কিন্তু যে স্বাভাবিক ছিল এর চেয়ে আরও স্বাভাবিক হয়ে বাজারটা একটু একটু কমের দিকে। এখানে ক্রেডিট কাজটা বদ্ধ হওয়াতে আত্মবিশ্বাস চলে যাওয়াতে বেচা কিনে এত ধীরগতি হয়ে গেছে। আমার আইটেমের ব্যাপারে বললাম অল আইটেম ডাউন পজিশন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ ভালো, সরবরাহ স্বাভাবিক, কিন্তু অন্যান্য সময়ের চাইতে এখন ক্রেতার সংখ্যা কম বলে জানান আড়তদাররা। 1 থেকে 2,000 কোটি টাকারও প্রতিদিন গড় লেনদেন হয়ে থাকে, সেটির অনেকাংশে আমরা মনে করছি যে প্রায় 80 থেকে 70% সেটি আবার আমাদের আগের অবস্থানে ফিরে যাচ্ছে। আমাদের যে বাড়তি ছিল প্রায় 98-100 টাকা, ওখান থেকে এখন বর্তমানে প্রায় 8-10 টাকা কমে গেছে। এদিকে খুচরা বাজার ঘুরে দেখা যায় পাইকারি বাজারে দাম কমে যাবার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। কারণ হিসাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কম উল্লেখ করে পণ্যের দাম আর বাড়বে না বলেও মনে করেন এই ব্যবসায়ী। যারা ইনপুটার, যারা ফার্স্ট পার্টি, তারা খালি শুধু একটা শব্দ বাড়ার কারণটা জিজ্ঞেস করলে আমাদের বুকিং বেশি, এখন কমার জিজ্ঞেস করলে আমাদের বুকিং রেট কম হচ্ছে, সেই জন্য আমরা মার্কেটে কম বিক্রি করতেছি। বেচা কিনে কমে গেছে, বেচা কিনে থাকলে একটা বাড়ার সম্ভাবনা, এখন বেচা কিনে না বাড়বে কী করে, বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছি। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর শনিবার থেকে মেট্রো রেল চালু করার কথা ছিল, তবে এদিন মেট্রো রেল চলাচল শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার DMTCL কোম্পানির দেয়া বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। বলা হয়, সরকার গত 11 আগস্ট প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে 7 দিনের মধ্যে মেট্রো রেল চলাচল পুনরায় চালু করার জন্য নির্দেশনা দেয়, কিন্তু অনিবার্য কারণে সেই কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। এতে আরও বলা হয়, কারিগরি পরীক্ষা নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন ছাড়া অপর 14টি স্টেশন সমন্বয়ে মেট্রো রেল পুনরায় চালুর জন্য এর সিস্টেম ও যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে পদত্যাগপত্র দিতে হবে এবং তা বোর্ড সভায় অনুমোদন হতে হবে। গত 5ই আগস্ট সরকার পতনের পর স্থবির হয়ে পড়ে বিসিবির কার্যক্রম, আর অন্তরালে চলে যান সভাপতি সহ বেশিরভাগ পরিচালক। যারা দেশে আছেন তারাও বোর্ডে আসছেন না। আইসিসি নিয়মের কারণে হস্তক্ষেপও করছে না অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে আইসিসি নিয়ম ও বিসিবির গঠনতন্ত্র মেনে কি করা যায় তা জানাতে বলেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে বৈঠক করেন বেশ কয়েকজন পরিচালক। বৈঠকে সিদ্ধান্ত হয় সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত সভাপতি নাজমুল হাসান। রোববার থেকে খুলছে বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষার সকল প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। এদিকে আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া HSC ও সমমানের পরীক্ষা। নতুন সময়সূচি অনুযায়ী ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে 11 সেপ্টেম্বর আবারও শুরু হচ্ছে HSC ও সমমানের লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষ হবে 8 অক্টোবর। ইসলামী ব্যাংক সহ 1 ডজন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দখল করা এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। বৃহস্পতিবার NBR এর আয়কর বিভাগ থেকে এই সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়। সাইফুল আলম মাসুদের কোম্পানিটি এস আলম গ্রুপ হিসেবে পরিচিত। সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভিন, মা যেমন আরা বেগম এবং ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসেব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের বাবা, মা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এস আলম শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক আর্থিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের। ক্ষমতাসীন দলের আশীর্বাদ পুষ্ট এস আলম গ্রুপ নামে বেনামে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সাম্প্রতিক বছরগুলোতে। ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকে দুরবস্থার জন্য এই শিল্পগোষ্ঠীকে দায়ী করা হয়। এছাড়া এস আলমের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারেরও অভিযোগ আছে।
দেশে আমদানিকৃত ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। কিছুদিনের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেকটা স্থবিরতা কাটিয়ে বাজারটিতে এখন জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। ইতিমধ্যে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা ভোগ্যপণ্যের বেশিরভাগ আসে এখানে। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনকালে খাতুনগঞ্জের বেচাকেনা নেমে এসেছিল প্রায় শূন্যের কোঠায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সাথে সাথে পণ্য সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে বলে জানান আমদানিকারকরা। এলসি যাবে কি যাবে না, এটা একটা অস্থিরতা ছিল এবং ডলার পাবে কি পাবে না, কিন্তু যখন স্টেবল হয়ে গেছে কিন্তু যে স্বাভাবিক ছিল আরো স্বাভাবিক হয়ে বাজারটা একটু একটু কমের দিকে। এখানে ক্রেডিট কাজটা বদ্ধ হওয়াতে, আত্মবিশ্বাস চলে যাওয়াতে বেচা কিনে এত ধীরগতি হয়ে গেছে। আমার আইটেমের ব্যাপারে বললাম অল আইটেম ডাউন পজিশন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ ভালো, সরবরাহ স্বাভাবিক, কিন্তু অন্যান্য সময়ের চাইতে এখন ক্রেতার সংখ্যা কম বলে জানান আড়তদাররা। 1 থেকে 2,000 কোটি টাকারও প্রতিদিন গড় লেনদেন হয়ে থাকে। সেটির অনেকাংশে আমরা মনে করছি যে প্রায় 80 থেকে 70% সেটি আবার আমাদের আগের অবস্থানে ফিরে যাচ্ছে। আমাদের যে বাড়তি ছিল প্রায় 98-100 টাকা, ওখান থেকে এখন বর্তমানে প্রায় 8-10 টাকা কমে গেছে। এদিকে খুচরা বাজার ঘুরে দেখা যায় পাইকারি বাজারে দাম কমে যাবার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। কারণ হিসাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কম উল্লেখ করে পণ্যের দাম আর বাড়বে না বলেও মনে করেন এই ব্যবসায়ী। যারা ইনপুটরা, যারা পাস পারে, তারা খালি শুধু একটা শব্দ বাড়ার কারণটা জিজ্ঞেস করলে আমাদের বুকিং বেশি, এখন কমার জিজ্ঞেস করলে আমাদের বুকিং রেট কম হচ্ছে, সেই জন্য আমরা মার্কেটে কম বিক্রি করতেছি। বেচা কিনে কমে গেছে। বেচা কিনে থাকলে একটা বাড়ার সম্ভাবনা, এখন বেচা কিনে না বাড়বে কি করে, বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছি। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। ঢাকার বাজার পরিস্থিতির খবর জানতে যাচ্ছি কারওয়ান বাজারে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন। শাওন, বাজার পরিস্থিতি কেমন দেখছেন, আর শিক্ষার্থীরা কি এখনো বাজার মনিটরিং এর দায়িত্বে আছেন, আমাদের জানান। ফারজানা, শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপ, ছোট ছোট দল আসলে আমাদের চোখে পড়েছে। তারা খুচরা পর্যায়ে আমরা দেখেছি যে বিভিন্ন ব্যবসায়ীর কাছে যাচ্ছেন এবং তারা ন্যায্য দাম নিচ্ছেন কিনা তাদের চালানগুলো চেক করার চেষ্টা করছেন বা পাকা রসিদগুলো চেক করার চেষ্টা করছেন যে তারা কত টাকায় বিক্রি করছেন এবং কত টাকায় কিনেছেন। তো এই সীমিত পরিসরে আসলে তাদের এই কর্মকাণ্ড আমাদের চোখে পড়েছে সকাল থেকে। আর এর বাইরে আজকের বাজার পরিস্থিতি যদি বলি, চালের বাজার বেশ চড়া গত 2 সপ্তাহ ধরে। তো সেই একটি চড়া অবস্থানেই আছে। মিনিকেট 70 থেকে 72 টাকা কেজি বিক্রি হচ্ছে। আটাশের কেজিও 55 টাকার উপরে আমরা যেটি দেখছি। আর মোটা চাল যেটি স্বর্ণা, সেটির দামও আমরা যেটি দেখছি যে 50 টাকার উপরে চলে গেছে, এখন 53 থেকে 54 টাকায় বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচের দাম নতুন করে আরেক দফা বেড়েছে। এখন বাজারে আজকে আমরা দেখছি যে 300 টাকার উপরে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে গত কয়েক সপ্তাহ যদি আমরা দেখি যে 120 বা 150-60 টাকায় কেজি ছিল, সেটি মানে একদমই দ্বিগুণ হয়ে গেছে আমরা দেখছি। তবে আশার বিষয় হচ্ছে যে কম আয়ের মানুষের প্রোটিনের যে উৎস মুরগি, ব্রয়লার মুরগি বিশেষ করে, সেটির দাম কিন্তু ধারাবাহিকভাবে কমে আসছে। আমরা আজকে দেখছি যে 160 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যেটি গত সপ্তাহেও আমরা দেখেছিলাম 170 টাকা। মানে এই এক সপ্তাহের ব্যবধানে আরও 10 টাকা কমলো। আর সোনালী মুরগির কেজিও কিন্তু প্রতি কেজি মুরগির দাম গত সপ্তাহের তুলনায় প্রায় 20 থেকে 30 টাকা কমে আজকে বিক্রি হচ্ছে 250 টাকায়। তো মুরগির দাম নিয়ে বেশ সন্তুষ্ট আমরা দেখছি ক্রেতারা। আর সব ধরনের সবজির দাম বেশ কিছুদিন ধরেই কিছুটা বাড়তি, তো সেরকম একটি অবস্থায় অবস্থান করছে। তো ফারজানা, এই ছিল মোটামুটি বাজারের সবশেষ খবর।
আগামী সপ্তাহে জাতিসংঘের একটি দল বাংলাদেশে তদন্তের জন্য আসবে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। জাতিসংঘের গ্রুপটির বিষয়ে আগাম কোনো মন্তব্য করেননি তিনি। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব জানান। বলেন, অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতা জাতিসংঘ অব্যাহত রাখবে। আরেক সাংবাদিক মনিকা বেলা গাভির এক প্রশ্নের জবাবে ফারহান হক জানান, যে কোনো শান্তিপূর্ণ বিক্ষোভের প্রতি সবার সম্মান প্রদর্শনকে তারা উৎসাহিত করেন। শান্তিপূর্ণ প্রতিবাদে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ক্ষয়ক্ষতি করবে না এমন নীতি পালনেরও আহ্বান জানায় জাতিসংঘ। We'll have to see what the work of the group is. At this stage, I don't have any comment on them. Regarding what you said about support for Bangladesh, I can certainly confirm that we remain willing to support the government and people of Bangladesh as needed. That we encourage the right to peaceful protest to be respected by all, and we call on security forces to ensure that no one engaging in peaceful protest is harmed. বগুড়া স্কুল শিক্ষক হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন নিহত স্কুল শিক্ষক সেলিম হোসেনের বাবা। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইয়ান। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন স্কুল শিক্ষক সেলিম হোসেন। তিনি শিবগঞ্জের একটি হাই স্কুলে শিক্ষকতা করতেন। 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে অনাকাঙ্ক্ষিত যেসব ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 15 আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক পালনের বিরোধী দাবি করে সার্জিস বলেন, ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানানোয় বাধা দেয়া উচিত হয়নি। ট্রাফিক পুলিশ দায়িত্ব গ্রহণ করায় শিক্ষার্থীদের দ্রুত পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। নতুন রাজনৈতিক দল করা হবে কিনা এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেননি সার্জিস আলম। ওই 15 আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। আমরা বিগত আওয়ামী লীগের সময় দেখেছি বঙ্গবন্ধুকে কিংবা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত বিশেষণে বিশেষায়িত করা যায় সেগুলো করা হয়েছে এবং অতিরঞ্জিত অনেক ঘটনা নিজের মন মতো করে বানানো হয়েছে, ইতিহাস সাজানো হয়েছে। অপরদিকে আমরা যদি দেখি শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেয়া হয়নি। আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে এই যে মানুষগুলো রয়েছে, আসলে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যেই মানুষদের অবদান একদম অনস্বীকার্য, তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে। ইসলামী ব্যাংক সহ 1 ডজন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দখল করা এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এনবিআর এর আয়কর বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়। সাইফুল আলম মাসুদের কোম্পানিটি এস আলম গ্রুপ হিসেবে পরিচিত। সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভিন, মা চেমন আরা বেগম এবং ভাই আব্দুল হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের বাবা মা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। এস আলম শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের। ক্ষমতাসীন দলের আশীর্বাদ পুষ্ট এস আলম গ্রুপ নামে বেনামে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের দুরবস্থার জন্য এই শিল্প গোষ্ঠীকেই দায়ী করা হয়েছে। এছাড়া এস আলমের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারেরও অভিযোগ আছে। বাজারে সব ধরনের মাছের দামই চড়া। ইলিশের দাম তো মধ্যবিত্তের নাগালের বাইরে। অন্যদিকে সরবরাহের ঘাটতির অজুহাতে বাজারে আবার দাম বেড়েছে কাঁচামরিচের, কেজি প্রতি দাম ছাড়িয়েছে 300 টাকা। এছাড়া বাজারে সব ধরনের চালের দামও বাড়তি। তবে আজও রাজধানীর বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা। হাসানুল শাওনের রিপোর্ট।
অনেকদিন ধরেই বাজারে সব ধরনের মাছের দাম বাড়তি। অবস্থা এমন যে পাঙ্গাস আর তেলাপিয়া ছাড়া অন্য যে কোনো মাছ কেনাটা এখন কঠিন হয়ে পড়েছে কম আয়ের মানুষের জন্য। কারণ বেশিরভাগ মাছের কেজি প্রতি দাম 350 থেকে 400 টাকার উপরে। রুই মাছ 370 টাকা করে দেবে না, কাকি একদম 400 টাকা দিয়ে কেনা যায় সম্ভব? অল্প বেতনে চাকরি করি, কি করবো? সাধারণ মানুষ আগে থেকেই না বিশ্বাস উঠে এসছে, আগে থেকে খারাপ অবস্থা। বিশেষ করে দ্রব্যমূল্য যদি কমে তাহলে ভালো, সেটা ভালো। সবচেয়ে অস্থিরতা ইলিশের দামে। মাঝারি আকারের একটা ইলিশ কিনতেও ক্রেতাদের গুনতে হচ্ছে 1,500 টাকা। 1.5 কেজির উপরে 2,000 টাকা কেজি। 1 কেজির যেটা 1550, 1 কেজি 200 গ্রাম যেটা এটা 1600 টাকা, আর 900 গ্রাম যেটা এটা 1400 টাকা। এমন অবস্থায় মাছ বাজারে পর্যবেক্ষণে এসে খুচরা বিক্রেতাদের সাথে বাকবিতণ্ডায় জড়ান শিক্ষার্থী প্রতিনিধিরা। তারা জানান যে যেমন খুশি দামে মাছ বিক্রি করছেন এবং বেশিরভাগ দোকানদারই পাইকারি বাজার থেকে কেনা দামের রসিদ দেখাতে পারছেন না। ওনারা আমাদের পাকা রসিদটা দেখাতে পারতেছে না, তো আমরাও এটা ওনাদেরকে সাজেস্ট করে যাচ্ছি যে পরবর্তী থেকে যাতে তারা রিসিটটা নিয়ে আসে, বাউচারটা সেখান থেকে নিয়ে আসে, যেখান থেকে পাইকারি কিনতেছে সেখান থেকে ওটা নিয়ে আসে। আমরা পাইকারি বাজারে গিয়েছি, ওনাদেরও বলছি যে আপনারা আপনাদের যে খুচরা ব্যবসায়ী এদেরকে হচ্ছে রিসিটটা দেবেন। অন্যদিকে হঠাৎই বাড়ছে কাঁচামরিচের দাম। কেজি বিক্রি হচ্ছে 320 টাকায়, যা গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ। 320 টাকা বলতেছে, দাম তো বাড়লো। আজকে একটু বাজারে মাল কম তো, ইন্ডিয়ান বন্ধ, এখানে দাম বাড়ছে, দেশি মরিচ নাই। বাজারে সব ধরনের চালের দামও বাড়তি। মিনিকেটের কেজি 70 থেকে 72 টাকা, আর মোটা চালের কেজিও এখন 54 টাকা। যখনই একটা কোম্পানির অথবা কয়েকজন কোম্পানির কাছে আমরা জিম্মি হয়ে যাই, তখন কিন্তু বাজারটা বেড়ে গেলে আর কমাতে পারে না। যেখানে মেইল আছে, যেখানে আপনার বড় বড় কোম্পানি আছে, ওইখানে মনিটরিং করলে ওইখানটা যদি 2 টাকা কমে আসে, আমরা এখানে 2 টাকা কমে বিক্রি করতে পারবো। তবে কিছুটা কমতির দিকে মুরগির দাম। ব্রয়লারের কেজি এখন 160 টাকা, আর সোনালির কেজি বিক্রি হচ্ছে 250 টাকায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে আমদানিকৃত ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। কিছুদিনের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেকটা স্থবিরতা কাটিয়ে বাজারটিতে এখন জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। ইতোমধ্যে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমতে শুরু করেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন শামসুল হক হায়দারি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা ভোগ্যপণ্যের বেশিরভাগ আসে এখানে। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনকালে খাতুনগঞ্জের বেচাকেনা নেমে এসেছিল প্রায় শূন্যের কোঠায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সাথে সাথে পণ্য সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে বলে জানান আমদানিকারকরা। এলসি যাবে কি যাবে না, এটা একটা অস্থিরতা ছিল কি, এবং ডলার পাবে কি পাবে না, কিন্তু যখন স্টেবল হয়ে গেছে কিন্তু যে স্বাভাবিক ছিল এর চেয়ে আরও স্বাভাবিক হয়ে বাজারটা একটু একটু কমের দিকে। এখানে ক্রেডিট কাজটা বদ্ধ হওয়াতে, আত্মবিশ্বাস চলে যাওয়াতে বেচা কিনে এত ধীরগতি হয়ে গেছে। আমার আইটেমের ব্যাপারে বললাম অল আইটেম ডাউন পজিশন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ ভালো, সরবরাহ স্বাভাবিক, কিন্তু অন্যান্য সময়ের চাইতে এখন ক্রেতার সংখ্যা কম বলে জানান আড়তদাররা। 1 থেকে 2,000 কোটি টাকারও প্রতিদিন গড় লেনদেন হয়ে থাকে। সেটির অনেকাংশে আমরা মনে করছি যে প্রায় 80 থেকে 70% সেটি আবার আমাদের আগের অবস্থানে ফিরে যাচ্ছে। আমাদের যে বাড়তি ছিল প্রায় 98-100 টাকা, ওখান থেকে এখন বর্তমানে প্রায় 8-10 টাকা কমে গেছে। এদিকে খুচরা বাজার ঘুরে দেখা যায় পাইকারি বাজারে দাম কমে যাবার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। কারণ হিসাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কম উল্লেখ করে পণ্যের দাম আর বাড়বে না বলেও মনে করেন এই ব্যবসায়ী। যারা ইনপুটরা, যারা ফার্স্ট পার্টি, তারা খালি শুধু একটা শব্দ বাড়ার কারণটা জিজ্ঞেস করলে আমাদের বুকিং বেশি, এখন কমার জিজ্ঞেস করলে আমাদের বুকিং রেট কম হচ্ছে, সেই জন্য আমরা মার্কেটে কম বিক্রি করতেছি। বেচা কিনে কমে গেছে। বেচা কিনে থাকলে একটা বাড়ার সম্ভাবনা, এখন বেচা কিনে না বাড়বে কী করে, বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছি। শামসুল হক হায়দারি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। A murder case has been filed against 101 people
including Sheikh Hasina, Obaidul Qadir in connection with the hacking and beating of teacher Selim Hussain in Bogura during the anti-discrimination student movement. Besides, 350 other unidentified people have been accused in the case. Sikandar Ali, the victim's father, filed the case at Bogura Shodor Police Station earlier on 4th August, on the first day of the one-point movement called by the anti-discrimination student movement to bring down the government. Teacher Selim Hussain was hacked and beaten to death in the Shatmatha area of Bogura city. 4 more advisors to the interim government, led by Chief Advisor Professor Dr. Mohammad Yunus, were sworn in today. Around 4:10 p.m., President Mohammad Shahabuddin administered the oath-taking ceremony at Bangabhavan. The new advisors are economist Wahiduddin Mahmood, former Power Secretary Mohammad Fawzul Kabir Khan, former Cabinet Secretary Ali Imam Mujumdar, and former Director General of Border Guard Bangladesh, Lieutenant General retired Jahangir Alam Chaudhry. With the additions, the total number of advisors has reached 21. A Dhaka court has placed former Army Major General Ziaul Hasan on an 8-day remand. Dhaka Metropolitan Magistrate Arfatul Rokib passed the order after the accused were produced in the court in a murder case today. Last night, the former National Telecommunication Monitoring Center NTMC Director General was arrested in the capital's Khilkhet area, according to Dhaka Metropolitan Police. He was arrested in the same case as Anisul Haq and Salman F. Rahman. Earlier on 6th August, the Bangladesh Army made a major reshuffle in the top post, with Major General Ziaul Hasan, popularly known as Major Zia, being relieved from service and some others being reassigned. BNP has inducted its Vice Chairman, Major retired Hafizuddin Ahmed and Dr. AZM Zahid Hussain into the party's Standing Committee, the highest policy-making body. With a fresh appointment of the duo, the total number of the BNP Standing Committee members now has risen to 16. The Standing Committee consists of 19 posts, 17 of which were filled after the party's 6th National Council on 19th March 2016. BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir has said the autocrat Sheikh Hasina was forced to flee Bangladesh amid a bloody mass uprising. He said this while addressing a prayer on the occasion of 80th birth anniversary of BNP chairperson Begum Khaleda Zia at the party's Noyapolton office today. The BNP leader also said the autocrat Sheikh Hasina is still hatching conspiracy to destabilize the country, taking refuge in India. Fakhrul urged the country people to thwart the conspiracy as hundreds of students and people sacrificed their lives to oust the autocratic and fascist regime. ভাসমান অবস্থা আছে যে কোনো মুহূর্তে ভারত তিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন সেই চক্রান্তকে প্রতিরোধ করাই আমাদের কাজ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার এইসব কথা বলছে না ওরা এটা তাদের একটা চক্রান্ত এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে যায় Sarjis Alam, a coordinator of the anti-discrimination student movement, has condemned the incidents of assault that occurred on 15th August in Dhaka's Dhanmondi 32 and other areas, labeling them as human rights violations. Speaking to reporters at the Omar Ekushe Hall premises of Dhaka University this morning, Sarjis stated several unfortunate incidents took place in Dhanmondi 32 and other parts of Dhaka that do not align with the spirit of their people's uprising. These actions are not legally justified in any way. 15ই আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। আমরা বিগত আওয়ামী লীগের সময় দেখেছি বঙ্গবন্ধুকে কিংবা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত বিশেষণে বিশেষায়িত করা যায় সেগুলো করা হয়েছে এবং অতিরঞ্জিত অনেক ঘটনা নিজের মন মতো করে বানানো হয়েছে, ইতিহাস সাজানো হয়েছে। অপরদিকে আমরা যদি দেখি শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, জিয়াউর রহমান থেকে শুরু করে
তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেয়া হয়নি। আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে এই যে মানুষগুলো রয়েছে, আসলে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যেই মানুষদের অবদান একদম অনস্বীকার্য, তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে। Interim Government Chief Advisor Dr. Mohammad Yunus today assured Indian Prime Minister Narendra Modi that the interim government would prioritize protection, safety and security of Hindus and all minority groups in Bangladesh. Modi had a telephone conversation with Dr. Yunus and discussed issues of mutual interest. During the call, Modi reaffirmed India's support for a democratic, stable, peaceful and progressive Bangladesh. He emphasized India's commitment to supporting the people of Bangladesh through various development initiatives, according to the Indian Prime Minister's office. Modi also underlined the importance of ensuring the safety and protection of Hindus and all other minority communities in Bangladesh. The two leaders also discussed ways to take the bilateral relationship forward in line with the respective national priorities. The UN has a call for the security forces to ensure that people can hold peaceful assembly in Bangladesh. It called on security forces to ensure that no one engaging in peaceful protest is harmed, UN Secretary General's deputy spokesperson Farhan Haq said during a press briefing. We'll have to see what the work of the group is. At this stage, I don't have any comment on them. Regarding what you said about support for Bangladesh, I can certainly confirm that we remain willing to support the government and people of Bangladesh as needed. That we encourage the right to peaceful protest to be respected by all, and we call on security forces to ensure that no one engaging in peaceful protest is harmed. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। কথোপকথনে প্রধানমন্ত্রী মোদি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন। নরেন্দ্র মোদি বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস মোদিকে আশ্বস্ত করেন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের হিন্দু এবং সব সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দেবে। ফোনালাপে দুই নেতা নিজ নিজ জাতীয় অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার উপায় নিয়েও আলোচনা করেন। ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করে সব ধরনের বিশৃঙ্খলা রোধ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিক উপলক্ষে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার এই আয়োজন বিএনপির। মিলাদ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন বেগম খালেদা জিয়া। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য বিএনপির সংগ্রাম শেষ হয়নি, এখনো ষড়যন্ত্র চলছেই। যদি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে, যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই আমাদের কাজ। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার এইসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে যায়। বিএনপি মহাসচিব বলেন, কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষ নয়, ঐক্যবদ্ধ হয়ে এলাকায় এলাকায় মানুষের জন্য কাজ করতে হবে। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। এ সময় দলের নেতাকর্মীদের আরও সচেতন হবার পরামর্শ দেন মির্জা ফখরুল। আজকে ম্যাডামের জন্মদিনের প্রোগ্রাম এটা কজন আসছে?
কালকে একটা প্রোগ্রাম ছিল না, কদিন আসছিল না, আসছে নাই, কেন মিথ্যা কথা বলছে? অনেক কম, আজকেও কম। কেন? যুদ্ধ জয় হয়ে গেছে না, এই যুদ্ধকে জারি রাখতে হবে। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করে মোনাজাত করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে আরও 2 সদস্য যুক্ত হয়েছেন। নতুন 2 সদস্য হলেন দলটির ভাইস চেয়ারম্যান পদে থাকা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। জাতীয় কাউন্সিলে প্রাপ্ত দলের গঠনতন্ত্রের ক্ষমতা বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র এই 2 সদস্যকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করেছেন বলে জানান রিজভী। বগুড়ায় পুলিশের গুলিতে স্কুল শিক্ষক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও 350 জনকে আসামি করা হয়েছে। দুপুরে বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহত স্কুল শিক্ষক সেলিম হোসেনের বাবা সিকান্দার আলী। বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইয়ান। মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউপি চেয়ারম্যান। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন শিবগঞ্জের একটি হাই স্কুলের শিক্ষক সেলিম হোসেন। আগামী সপ্তাহে জাতিসংঘের একটি দল বাংলাদেশে তদন্তের জন্য আসবে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। জাতিসংঘের গ্রুপটির বিষয়ে আগাম কোনো মন্তব্য করেননি তিনি। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। বলেন, অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতা জাতিসংঘ অব্যাহত রাখবে। আরেক সাংবাদিক মনিকা ভেলা গাভির এক প্রশ্নের জবাবে ফারহান হক জানান, যে কোনো শান্তিপূর্ণ বিক্ষোভের প্রতি সবার সম্মান প্রদর্শনকে তারা উৎসাহিত করে। শান্তিপূর্ণ প্রতিবাদে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ক্ষয়ক্ষতি করবে না এমন নীতি পালনেও আহ্বান জানায় জাতিসংঘ। We'll have to see what the work of the group is. At this stage, I don't have any comment on them. Regarding what you said about support for Bangladesh, I can certainly confirm that we remain willing to support the government and people of Bangladesh as needed. That we encourage the right to peaceful protest to be respected by all. And we call on security forces to ensure that no one engaging in peaceful protest is harmed. 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে অনাকাঙ্ক্ষিত যেসব ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 15 আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক পালনে বিরোধী দাবি করে সার্জিস বলেন, ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানানোয় বাধা দেওয়া উচিত হয়নি। ট্রাফিক পুলিশ দায়িত্ব গ্রহণ করায় শিক্ষার্থীদের দ্রুত পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। নতুন রাজনৈতিক দল করা হবে কিনা এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেননি সার্জিস আলম। ওই 15ই আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। আমরা বিগত আওয়ামী লীগের সময় দেখেছি বঙ্গবন্ধুকে কিংবা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত বিশেষণে বিশেষায়িত করা যায় সেগুলো করা হয়েছে এবং অতিরঞ্জিত অনেক ঘটনা নিজের মন মতো করে বানানো হয়েছে, ইতিহাস সাজানো হয়েছে। অপরদিকে আমরা যদি দেখি শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেয়া হয়নি।
আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে এই যে মানুষগুলো রয়েছে, আসলে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যেই মানুষদের অবদান একদম অনস্বীকার্য, তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে। কোটা আন্দোলন দমনে সরকারের গণহত্যার বিচারের দাবিতে দ্রোহের গান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় স্বৈরাচারী সরকারের পতন উপলক্ষে শোকরানা গণসিজদা কর্মসূচিও পালন করে তারা। রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে কবিতা ও গানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের দমন নিপীড়নের প্রতিবাদ জানান ইনকিলাব মঞ্চ। এ সময় তারা অভিযোগ করেন বর্বর এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্লোগানে বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চান তারা। পরে ইনকিলাব মঞ্চের সদস্যরা সবাই গণসিজদায় অংশ নেন।